শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে এসেছে অদৃশ্য এক শক্তি আছে যা নিয়ন্ত্রণ করতে পারে ভাগ্য, মৃত্যু আর জীবনকে। তারা একে বলে কালো জাদু। কিন্তু বিজ্ঞান বলে এইসব ভয় মানসিক প্রভাব আর মানুষের কল্পনার খেলা। তবুও পৃথিবীর ইতিহাসে হাজারো ঘটনা আছে যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। তাহলে আসল সত্যটা কোথায়, বিশ্বাসে নাকি বিজ্ঞানে? তা নিয়ে একটি মুভি নির্মাণ করা হয় স্পেনে, যা স্পেনের গোয়েন্দা বিভাগ নিজের চোখে দেখেছিল। দেখে বাধ্য হয় এরকম অশরীরী কিছু একটা আসলে থাকতে পারে। আর তারা এটা বিশ্বাস করে তাদের কেস ফেলে এটা নোট করে রাখে। আর এই কেসটির নাম হলো প্যারোরিকা। চলেন শুরু করা যাক আজকের এক্সপ্লেন। গল্প শুরু হয় স্পেনের একটি শহর থেকে। 15 জুন 1991, রাত 1টা 16 মিনিট। পুলিশের কাছে একটি ফোন আসে। একটি মেয়ে বলছিল কেউ একজন এসে তার ভাইকে উঠিয়ে নিচ্ছে। ভয়ঙ্কর এক অবস্থা। দ্রুত যেন এসে তাদেরকে উদ্ধার করা হয়। প্রচণ্ড চিৎকার শোনা যাচ্ছিল সেই ফোনে, তাই মেয়েটির দেওয়ার ঠিকানায় পুলিশ বের হয়ে পড়ে। সময়টা ছিল শীতের রাত। এমন শীতের রাতে এমন ঝুম বৃষ্টি খুবই বিপজ্জনক। সাথে পুলিশ ও গোয়েন্দাও ছিল। ঘটনাস্থানে গোয়েন্দা ইউনিট গিয়ে দেখতে পায় সেখানে চারপাশে প্রতিবেশীরা খুব আতঙ্ক রয়েছে আর ভীতিকর এক অবস্থা। গোয়েন্দা ইউনিট আর পুলিশের লোকেরা বাড়ির ভিতরে প্রবেশ করতে চারপাশে দেখতে পায় জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। গোয়েন্দা প্রধান কিছু দূর সামনে গিয়ে দেখতে পায় মেঝেতে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। আর সামনের যে দরজাটা ছিল সেটার ভিতর থেকে অদ্ভুত সব শব্দ বের হচ্ছে। ভয়ে ভয়ে সবাই ভিতরে এগিয়ে যায়। ভিতরে গিয়ে যা দেখা গেল তা একেবারে দেখার মতন ছিল না। এই দিন ভিতরে কি দেখেছিল এটা জানার জন্য আমাদেরকে এর পিছনের ব্যাক স্টোরিটা জানতে হবে। আর ঘটনা আমাদেরকে সম্পূর্ণভাবে জানতে হলে আমাদেরকে 7 দিন পিছনে যেতে হবে। আমাদেরকে গল্পের 7 দিন পিছনে নেওয়া হয়। আমাদেরকে গল্পের প্রধান চরিত্র ভ্যানোনিকাকে দেখানো হয়। সবাই তাকে নাম ছোট করে ভ্যানু বলে ডাকে। লক্ষ্মী মেয়ে ছিল, সবেমাত্র বয়স 15 হয়েছে। তারা 4 ভাই বোন ছিল। ভ্যানু যখন ছোট তখন তার বাবা মারা গেছিল আর তার মা এখনো বেঁচে আছে। রাতভর একটি বারে কাজ করার কারণে তাদেরকে সময় দিতে পারে না। তার জন্য সবার দেখাশোনা ব্যারু নিজেই করত। বেশ করে তার ছোট ভাই অ্যান্তনিতোর দেখাশোনা ব্যারু নিজেই করে। ভ্যানু খুব ধার্মিক মেয়ে ছিল। সে যখন অনেক ছোট তখন তার বাবা মারা যায়। আজকে তার বাবার ছবিটা বের করে সে দেখছিল। আর তার বাবার ছবিটা সে ব্যাগের ভিতরে ভরে লিখে দেয়। আজকে সে এই ছবি দিয়ে কিছু একটা করবে, তার জন্য তার বাবার ছবিটা সে ব্যাগের ভিতরে ভরে লিখে দেয়। তারপর বেনু প্রতিদিনের মতন তার ছোট ভাই বোনদের নিয়ে স্কুলের দিকে বের হয়ে যায়। আজকে বেনুর স্কুলে তার টিচার একটি গুরুত্বপূর্ণ কথা বলছিল, যা হলো সূর্যগ্রহণ। আজকে সূর্যগ্রহণ হবে, অর্থাৎ সূর্য ও পৃথিবীর মাঝে অন্য একটি গ্রহ চলে আসবে কিছুক্ষণের জন্য। তাই কিছু সময়ের জন্য পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরিভাবে দেখা যাবে না। আর তাই পৃথিবী তখন পুরোপুরিভাবে অন্ধকার হয়ে পড়বে। তাই দিনের বেলা অন্ধকারকে রাত মনে হবে। এটা হচ্ছে সূর্যগ্রহণ। এটা একটা সাধারণ ঘটনা। এটা নিয়ে টিচার তাদের সাথে কথা বলছিলেন। তখন তিনি এই সূর্যগ্রহণের উপর ভিত্তি করে কয়েকটি কুসংস্কার বলে। আদিকালের এক সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করত সূর্যগ্রহণের সময় অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। তারপর তারা এটা বিশ্বাস করত এটা ত্যাগের সময়, পাপীদের হত্যা করে তাদের পাপ কমাতে হবে। তাই আজ আদিকালের এই সম্প্রদায়ের মানুষগুলো ভিন্ন প্রাণীদের বলি দিত। যারা খারাপ কাজে লিপ্ত ছিল তাদেরকে ধরে এনে এখানে বলি দেওয়া হতো। তারা এটা বিশ্বাস করত এটা করলে অশুভ শক্তি আর বাড়ে না। যাই হোক, এটা কুসংস্কার। ক্লাসের সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। বেশ করে বেনু একটু ভয় পেয়ে যায়। সূর্যগ্রহণের সময় হয়ে গেছে। সূর্যগ্রহণ দেখার জন্য সব স্টুডেন্টরা ছাদে যায়, কিন্তু বেনু আর তার 2 বান্ধবী ছাদে যায় না। তারা 3জন মিলে একটি বেসমেন্টের নিচে যায়। তারা এখানে একটি যজ্ঞ করবে, মানে কোনো অশুভ শক্তিকে আমন্ত্রণ করবে। তারা এখানে একটি বুক নিয়ে এসেছিল, সেখানে ইংরেজি অক্ষরের সবগুলো শব্দ থাকে। যখন অশুভ শক্তি আসে তার মাধ্যম দিয়ে যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা যায়, তারা এটা বিশ্বাস করত। তাই তারা 3 বান্ধবী মিলে এখানে এসেছে খারাপ শক্তিকে আহ্বান করার জন্য। আর বেনু তার বাবার ছবি এনেছিল। তারপর তারা 3 বান্ধবী মিলে একটি গ্লাসের উপর হাত রেখে যজ্ঞ শুরু করে। আর উপরে স্টুডেন্টরা সূর্য দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর সূর্যগ্রহণের সময় হয়ে যায়। আর সেই সময় চলে আসে। আস্তে আস্তে পুরো পৃথিবী অন্ধকার হতে থাকে আর তাদের সেই গ্লাসটি হালকা নড়তে থাকে। নড়তে নড়তে এক পর্যায়ে গ্লাসটি আগুনের মতন গরম হয়ে যায়। বেনু তার 2 বান্ধবী ভয় পেয়ে সেখান থেকে হাত তুলে নেয়, কিন্তু বেনু তুলে না। আস্তে আস্তে অন্য একটি গ্রহ সূর্যকে ডেকে ফেলে। আর এখানে সে গাছটি ভেঙে যায়। এটা দেখে বেনুর 2 বান্ধবী প্রচণ্ড ভয় পায়। তারপর বেনুর হাত থেকে সে বুটের উপর 1-2 ফোঁটা করে রক্ত পড়তে থাকে। তারপর সে বুটের উপর হঠাৎ করে আগুন ধরে যায়। বেনুর বান্ধবীরা প্রচণ্ড চিৎকার করতে থাকে। হঠাৎ অন্ধকারের মাঝখানে বেনু যেন কোথায় হারিয়ে যায়। হঠাৎ করে তার এক বান্ধবী মেঝেতে পড়ে থাকতে দেখে।
তার বান্ধবী বেরুর মুখের কাছে তার কানটি নিতে ফিসফিস করে কি যেন বলছিল বেরু। আর তার বান্ধবীরা প্রচণ্ড ভয় পেয়ে পিছিয়ে যায়। আর এমন সময় বেরু উঠে বসে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে, যেন কোনো অশুভ শক্তি তার ভিতরে প্রবেশ করেছে। আর এমন সময় বেসমেন্টের লাইটগুলো অন অফ হচ্ছে বারবার। আর বেরুর জ্ঞান ফিরলে সে নিজেকে স্কুলের ল্যাবে দেখতে পায়। ল্যাবে থাকা সে ডাক্তার বেরুকে জিজ্ঞাসা করছিল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তখন বেরু বলে, আমার কি হয়েছিল? তখন ডাক্তার বলে, তুমি কি সকালবেলা স্কুলে নাস্তা করে এসেছিলে? মনে হয় তুমি পুষ্টির অভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে। কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তারপর বেরু তার ভাই বোনদের নিয়ে বাড়ি ফিরছিল। তারপর তাদের স্কুলে একজন টিচার তার উপরে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল, কিন্তু সে টিচারটি অন্ধ ছিল। সে কিছু চোখে না দেখার কথা। বেরুর কাছে বিষয়টা বেশ অস্বাভাবিক লাগে। তারপর বেরু বাড়িতে ফিরে তার ভাই বোনদেরকে তাদের ঘরে দিয়ে বেরু তার নিজের ঘরে যায়। বেরু তার ব্যাগ থেকে সে বুটটি বের করে, যার মাধ্যম দিয়ে তার বাবার সাথে কথা বলা বা অশুভ শক্তির সাথে কথা বলার চেষ্টা করেছিল। তারপর বেরু সে ব্যাগটা একটি আলমারির উপরে রেখে ঘর থেকে বের হতে সে ব্যাগটি আবার নিচে পড়ে যায়। তারপর বেরু সে ব্যাগটিকে আবার আলমারির উপর রাখে, কিন্তু আবার সেখান থেকে নিচে পড়ে যায়। এবার এটা তার কাছে অস্বাভাবিক লাগে। এবার সে আলমারির উপর না রেখে তার নিজের বিছানার নিচে রাখে। তারপর বেরু খেতে বসে সে অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে ভালো করে তার হাত কন্ট্রোল করতে পারছে না। ভালো করে সে চামচটা ধরতে পারছে না। তার হাত বারবার খালি কাঁপছে। তারপর বেরু জোর করে তার মুখে খাবার প্রবেশ করায়। তার মুখে খাবার প্রবেশ করাতেই তার মুখ অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সে কিছু খাইতে পারছে না। তার মুখ যেন অন্য মানুষ কন্ট্রোল করছে। বেরুর এমন অবস্থা দেখে তার ছোট বোনের হাত থেকে দুধ পড়ে যায়। তার শব্দ পেয়ে বেরু তার মুখ থেকে খাবারটা নিচে পড়ে যায়, আর বেরুর হুঁশ ফিরে আসে। তারপর বেরুর সাথে সব অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। সে ওয়াশরুমে তার শরীরে কাপড় সাফ করছিল। এমন সময় সে লক্ষ্য করে তার পিঠে 5 আঙ্গুলের ছাপ, যেন কোনো অশুভ শক্তি তাকে 5 আঙ্গুলের ছাপ, যেন কোনো অশুভ শক্তি তার পিঠে 5 আঙ্গুল দিয়ে আঘাত করেছে। তারপর বেরু তার ছোট ভাই অ্যান্তনিতোকে গোসল করাচ্ছিল। এমন সময় সে তার ঘর থেকে শব্দ শুনতে পায়। তারপর বেরু তার নিজের ঘরে যায়, গিয়ে দেখতে কি হয়েছে। তারপর হঠাৎ করে তার রুমের দরজাটা বন্ধ হয়ে যায়, আর বাইরে থেকে অ্যান্তনিতে জোরে জোরে কান্না করছিল। তারপর দরজাটা নিজে খুলে যায়। বেরু গিয়ে দেখতে পায় ঠান্ডা পানির বদলে কে যেন গরম পানি ছেড়ে দিয়েছে। তার কারণে তার ছোট ভাই অ্যান্তনিতোর পেট একটুখানি পুড়ে গেছে। বেরুর কাছে এটা খুবই অস্বাভাবিক লাগছে, কিছু বুঝতে পারছে না এসব কেন হচ্ছে। এমনকি রাতের বেলা টিভি নিজে চালু হয়ে যাচ্ছে। বেরু তার নিজের ঘরে শুয়ে পড়ে। হঠাৎ করে রাতের বেলা এক শব্দ পেয়ে সে উঠে বসে। তারপর বেরু শব্দ পেয়ে সে তার ঘরের আলমারি খুলে দেখে তার 3 ভাই বোন সে আলমারির ভিতরে প্রচণ্ড ভয় পেয়ে বসে আছে। তারপর বেরু তার পিছন থেকে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পায়। তারপর ভয় পেয়ে কিছু দূর সামনে গিয়ে দেখতে পায় দেওয়ালের এক কোণায় একটি মানুষের মতন কিছু একটা দাঁড়িয়ে আছে। বেনু ভালো করে সেখানে টর্চ লাইটটি মারতে সে দেখতে পায় সেখানে তার বাবাকে। তার বাবা অস্বাভাবিকভাবে ব্যানুরিকা বলে সামনে আসতে থাকে। তারপর বেনুনিকা সে দেখতে পায় সে একটি বিছানার উপর শুয়ে আছে, আর বিছানা থেকে একটি অশুভ শক্তি কিছু একটা তাকে বিছানার নিচে টেনে নেওয়ার চেষ্টা করছে। আর বেনু সেই অশুভ শক্তি থেকে নিজেকে রক্ষা করার প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। তারপর বেরু তার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখেছিল। আর তখনই সেখানে তার ছোট ভাই অ্যান্তনিতো দাঁড়িয়েছিল। আর অ্যান্তনিতো বলছিল, আপু স্কুলে যাবা না? স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তারপর বেনু তার ভাই বোনদের নিয়ে তাড়াহুড়া করে স্কুলের দিকে বের হয়ে যায়। সেই দিনের পর থেকে তার প্রিয় 2 বান্ধবী তার সাথে মিশতে চায় না, কারণ বেরু সেদিন অস্বাভাবিক কিছু একটা করেছিল। তা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়েছে। এসব দেখে বেরু প্রচণ্ড বিরক্ত হয়ে সে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। সেদিন সেখানে কী হয়েছিল তা জানার জন্য বেরু সে বেসমেন্টে আবার যায়। বেসমেন্টে যাওয়ার পর সে মেঝেতে তার বাবার ছবিটা পড়ে থাকতে দেখে। তারপর সেদিনের সেই অন্ধ টিচারটার সাথে বেরুর আবার দেখা হয়। বেরুকে বলে, তুমি যা করছো তা মোটেও ঠিক করনি। তোমার বাবাকে নিয়ে আসার বদলে তুমি অন্য কোনো অশুভ শক্তি বা অশরীরী কিছুকে ডেকে এনেছ। সে তোমার পিছু ছাড়বে না। এমনকি তোমার পরিবার এখন বিপদে আছে। ভেরু, তোমার কি মনে হয় আমি কিভাবে অন্ধ হয়েছি? আজ থেকে বেশ কয়েক বছর আগে আমিও তোমার মতন এরকম কিছু একটা করেছিলাম। তখন আমার সাথে এমন হয় যা এখন তোমার সাথে হচ্ছে। অনেক কষ্ট করে সেখান থেকে বেঁচে ফিরেছি, তারপরও আমাকে অন্ধ হতে হয়েছে। তোমার কপালে কি আছে? যাও, তোমার ভাই বোনদেরকে বাঁচাও। বেরু বাসাতে এসে সে একটি বই থেকে কিছু একটা পড়ছিল, কিভাবে এমন অশুভ শক্তি থেকে নিজেকে রক্ষা করা যায়, এরকম একটা কিছু। তারপর সে বই থেকে একটি সুরক্ষা কবচ একটি কাগজে লিখছিল, বা এটাকে আমরা একটা তাবিজ ধরে নিতে পারি বা এরকম একটা কিছু। এটার মাধ্যমে কোনো অশুভ শক্তি তাদের কাছে আসতে পারবে না।
তারপর বেরু সে রক্ষা কবচটা বা তাবিজটা তাদের ভাই বোনদের ঘরে নিয়ে লাগিয়ে দেয়। সে এটা মনে করেছিল যে এটার মাধ্যম দিয়ে তার ভাই বোনদেরকে রক্ষা করা যাবে, কিন্তু সে রাতে ভেরু দেখতে পায় তাদের ভাই বোনদের ঘরে একটি মানুষ আকৃতির কিছু একটা প্রবেশ করেছে। সে দৌড়ে তার ভাই বোনদের ঘরে এসে দেখতে পায় একটি মানুষ আকৃতির একটি ছায়া তার লাগানো সে তাবিজটাকে বা সে কবচটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আর বেরু দেখতে পায় সে মানুষ আকৃতির একটি হাত অ্যান্থনিতের গলায় চেপে ধরেছে। সে দৌড়ে গিয়ে সে হাতটাকে ছড়ানোর চেষ্টা করে, তারপর সে দেখতে পায় সে নিজে তার ভাইয়ের গলায় চেপে ধরেছে। তখন তার বোনেদের মনে হয় বেরু তাদের গলায় চেপে ধরেছিল। ওই রাতে তারা আর কি ঘুমায় না, তারা সবাই মিলে একসাথে ডাইনিং রুমে বসেছিল। হঠাৎ করে রাতের 3টার সময় তাদের ঘরের জানালায় একটি অশরীরী কিছু একটা দেখা যায়। তারপর বেরু 3 কোণা বিশিষ্ট একটি রাটে সে অশুভ শক্তির দিকে তাক করে, কিন্তু সেখানে কোনো অশরীরী ছিল না, ছিল তার মা। তার মা এসব দেখে বেরুকে প্রচণ্ড বকাচকা করে, কারণ বেরুর এমন স্বভাবের জন্য তার ভাইয়েরা প্রচণ্ড ভয় পেতে পারে। তারপর তার মা বেরুকে বলে, এসব কুসংস্কার, এসব বলে কিছু হয় না, দয়া করে এসব আমার বাচ্চাদের সামনে করবা না। পরের দিন সকালবেলা ছোট ভাই ও বোনেরা বেরুর ঘরে এসে বেরুকে অস্বাভাবিকভাবে বিরক্ত করতে থাকে, কিন্তু হঠাৎ করে তাদের আচরণ বদলে যায়। তার বোনেরা তার 2 হাত ধরে তার হাতের চামড়া টেনে ছিঁড়তে থাকে, আর তাদের গায়ে অনেক শক্তি, বেরু তাদের সাথে পারছে না। আর বেরুর ছোট ভাই অ্যান্থনি তো সে এসে তো বেরুর গায়ে উপরে উঠে একবারে গলায় চেপে ধরেছে। ভয়ঙ্কর এক অবস্থা, বেরু এখানে কি করবে সে নিজেও বুঝতে পারছে না। তারপর বেরুর মা এসে বেরুর পেটের উপর হাত দিয়ে কি যেন একটা করে, মুহূর্তের ভিতরে সেখানে রক্ত দিয়ে ভরে যায় পুরা বিছানা। বেরুর চোখ খুলে, মানে বেরু এতক্ষণ স্বপ্ন দেখছিল। তারপর বেরু বিছানা থেকে উঠে দেখতে পায় বিছানায় কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে, মানে বেরুর এখন মাসিক শুরু হয়ে গেছে। কি এক ভয়ঙ্কর অবস্থা, কি এক ভয়ঙ্কর স্বপ্নের মাধ্যম দিয়ে তার মাসিক শুরু হলো। যাই হোক, তারপর বেরু বিছানা থেকে রক্তের ফোঁটার সাপ সাপ করতে থাকে। তারপর সে বিছানার নিচে দেখতে পায় মানুষ আকৃতির 5 আঙ্গুলের সাপ। তারপর সে তার ভাই বোনদের ঘরে গিয়ে চেক করে, সেখানে গিয়ে দেখে সে একই অবস্থা। কিছু কিছু তুষকের নিচে তো পুরা মানুষ আকৃতির ছাপ, আর অন্য একটা তুষকের নিচে তো পুরা রক্তে ভিজা ছাপ ছাপ দাগ। তারপর অ্যান্থনি তো বলে ওঠে, জানো আপু, কালকে রাতে আমার সাথে বাবা ঘুমিয়েছিল, কেন জানি বাবা অনেকটা কালো হয়ে গেছে, আর কেমন করে জানি কথা বলে। এসব শুনে বেরুর আর বুঝতে বাকি থাকে না অশরীরী কিছু একটা তাদের উপর প্রভাব ফেলছে। তাই আর দেরি করা যাবে না, সে দ্রুত চলে যায় সে অন্ধ টিচারটার কাছে। সিস্টার বলে, তুমি যে বুটটার মাধ্যমে সে পাপের দরজা খুলে ফেলেছ, সেখান থেকে বের হয়ে গেছে পাপের আত্মা, সে এখন তোমার সাথে রয়েছে। এখন শুধুমাত্র একটি উপায় আছে এসব থেকে বাঁচার, তোমাকে সে পাপের দরজাটা বন্ধ করতে হবে। তুমি খুলেছ, যে এসেছে তাকে আবার ফেরত পাঠাতে হবে। এই জন্য তুমি সে যজ্ঞটা আবার করবে, যাদেরকে নিয়ে প্রথমবার করেছিলে তাদেরকে নিয়েই করতে হবে। যজ্ঞের মাধ্যমে যে এসেছে তার কাছে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে। তারপর বেরু তার বান্ধবীদের সাথে কথা বলে, তার বান্ধবীরা সেটা আবার করতে রাজি হয় না। তার এক বান্ধবী বেরুকে বলে সেদিন নাকি সে বেসমেন্টে বলেছিল যে 3 দিন পর মানে আজকে আমরা মারা যাব। তার জন্য তারা বেশ কিছুটা ভয় পেয়ে গেছে, এই কারণে বেরুর কাছ থেকে তারা অনেক দূরে দূরে থাকতো। তারপর বেরু সিদ্ধান্ত নেয় তার বান্ধবীরা যখন করবে না, তার ভাই বোনদের নিয়ে সে যজ্ঞটা সে আবার করবে। তারপর রাতের বেলা বেরু তার ভাই বোনদের নিয়ে সে পুরানো বুটটি নিয়ে আবার বসে। ঘরে অদ্ভুত সব শব্দ হচ্ছিল, আশেপাশের পরিবেশ দেখে মনে হয় কেউ আসা যাওয়া করছে। হঠাৎ করে সব মোমবাতিগুলো নিভে যায়। আবার সে পুরানো বোর্ডটি, যেটার মধ্যে ইংরেজি অক্ষরে সবগুলো শব্দ লেখা ছিল, সে বোর্ডটি ছিঁড়ে 2 খণ্ড হয়ে যায়। তাদের কাছ থেকে সে গ্লাসটা নিজে নিজে দূরে যেতে শুরু করে, যেন কোনো অশুভ শক্তি তাকে টানছে। তারপর বেরু গ্লাসটার পিছু পিছু করতে করতে সে তার রুমে আসে। বিছানার বেডগুলো উল্টানো ছিল। হঠাৎ করে সেখান থেকে একটি মানুষ আকৃতির একটি ক্রিয়েচার বের হয়ে আসে, আর বেরুর হাত ধরে বেরুকে টেনে নেওয়ার চেষ্টা করছে। তার ঘরের লাইটগুলো একটার পর একটা নিজে নিজে ব্লাস্ট হয়ে যাচ্ছিল, একদম অস্বাভাবিক অবস্থা। সেখান থেকে বেরু নিজেকে কিনোমতে বাঁচিয়ে তার ভাই বোনদের কাছে আসে। দেরি না করে বেরু পুলিশকে ফোন দেয়। পুলিশ এসব শোনা মাত্রই পুলিশ বিশ্বাস করে আর সাথে সাথে বের হয়ে যায়। আর এইদিকে অবস্থা বেগতিক, অ্যান্থনি তোকে সে মানুষ আকৃতির ক্রিয়েচারটি তাকে উঠিয়ে নিয়ে গেছে। বেরু অনেক খোঁজাখুঁজি পর তাকে পাওয়া গেল বাথরুমে, কিন্তু এখানে বেরু কিছুটা আহত হয়ে পড়ে। পুরা ফ্ল্যাটে অদ্ভুত সব আওয়াজ, এখানে থাকা যাবে না। ফ্ল্যাটের অন্য মানুষরা অনেক আগে এখান থেকে বের হয়ে গেছে। বেরু তার ভাই বোনদের নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তারপর সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তারপর সে দেখে তার কোলে অ্যান্থনি তো নেই। বেশ অবাক ব্যাপার, একটু আগেই তো বাথরুম থেকে অ্যান্থনি তোকে উদ্ধার করা হয়েছিল।
বেশ অবাক করা ব্যাপার, বেরু সেই ফ্ল্যাটে আবার প্রবেশ করে অ্যান্থনি তো কোথায় আছে তা বের করার জন্য। আর এইদিকে পুলিশ রাস্তায় আছে। রাস্তা দিয়ে পুলিশ যাওয়ার সময় বেরুর মাও বুঝে যায় পুলিশগুলো তার বাড়িতে যাচ্ছিল, যে কোনো একটা সমস্যা হয়েছে। তারপর বেরুর মা সাথে সাথে বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। এসে যা দেখা গেল, তার বিল্ডিং এর আশেপাশে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে আর বিল্ডিং এর বাইরে তার দুই মেয়ে খাড়িয়ে আছে। কিন্তু বেরু আর অ্যান্থনি তো এখানে নেই। অন্যদিকে বেরু অ্যান্থনিকে পুরা বাসায় পাগলের মতন খুঁজতেছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে একটি আলমারির ভিতরে পাওয়া যায়। বেরু বারবার বলছিল অ্যান্থনিকে বেরুর কাছে আসতে, কিন্তু অ্যান্থনি তো বেরুর কাছে আসতে চায় না। সে শুধু বলছিল, তুমি আমার বোন না, তুমি আমার বোন না। অ্যান্থনি তো সত্যিই বলছিল। বেরু লক্ষ্য করে সে তার আয়নাতে তার প্রতিরূপ দেখতে পায়। সে মানুষ নয়, সে একটি মানুষ আকৃতির ক্রিয়েচার। আসলে এই প্রতিরূপ ক্রিয়েচারটি এতদিন বেরুর ভিতরেই রয়েছে। ছায়ার কোনো শক্তি নেই আর শক্তির কোনো আকার নেই। এতদিন মানুষরূপী এই ক্রিয়েচারটা বেরুর ভিতর থেকে বেরুকে কন্ট্রোল করছিল। আর সেদিন অ্যান্থনিকে গোসল করানোর সময় সেই গরম পানি ছেড়ে দিয়েছিল, আবার সেই তার বোনেদের গলায় চেপে ধরেছিল। যাই হোক, এসব থেকে মুক্তি পেতে হবে। তার কারণে বেরু এতদিন নানা রকমের স্বপ্ন ও কল্পনা দেখছিল। আবার খাবার খাওয়ার সময় অস্বাভাবিক হয়ে যেত। কিন্তু সে একা নয়, তার ভিতরে বসবাস করে একটি মানুষরূপী ক্রিয়েচার। বেরু ভাবে এসব থেকে বাঁচার একটি উপায়, সে তার নিজেই শেষ করে দিতে হবে। বেরু তখন এটাই সিদ্ধান্ত নেয়। ঘরে পড়ে থাকা একটি কাচের টুকরা সে তার গলায় উঠিয়ে নেয়। সে তার নিজেকে শেষ করতে চায়, কিন্তু সে মানুষরূপী ক্রিয়েচারটা তাকে এটা করতে দেবে না। সে তাকে বাঁচিয়ে রাখতে চায়, তার শরীরের মাধ্যম দিয়ে তো সে রাজত্ব করতে পারছে। তারপর সে অশরীরের সাথে বেরুর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাঁচা মরার লড়াই, কে বাঁচবে বা কে মরবে। আর এই সময়তেই এখানে পুলিশ এসেছিল। মনে আছে, বৃষ্টি মাখা এক রাত গোয়েন্দা ও পুলিশ এক বাড়িতে এসেছিল। এটাই শেষ সময়, বা এটাই সেই বাড়ি। পুলিশ তখন সেখানে দেখতে পায় বেরু হাওয়ায় ভাসছে। তার মুখ দেখে মনে হচ্ছে একটি অশরীরী কিছু একটা তাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে। সে ভয়ঙ্কর সুরে চিৎকার করছিল। এসব শুনে পুলিশ খানিকটা ভয় পেয়ে যায়। আর কিছু সময় পরেই বেরু মেঝেতে পড়ে যায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরে অ্যান্থনিকে উদ্ধার করা হয় আর বেরুকে হসপিটালে পাঠানো হয়। গোয়েন্দারা বাসার চারপাশটা ভালো করে দেখছিল। অস্বাভাবিকভাবে জিনিসপত্র পড়েছিল চারদিকে। হঠাৎ করে দেয়ালে টাঙানো বেরুর ছবি মেঝেতে পড়ে সেখানে আগুন ধরে যায়। তার কিছুক্ষণ পর গোয়েন্দা প্রধানের কাছে কল আসে, বেরু রাস্তাতেই মারা গেছে। পরবর্তীতে বেরুকে পোস্টমর্টম করা হয়েছিল, কিন্তু তার মৃত্যু হবে এরকম কোনো শারীরিক রূপ বা শারীরিক লক্ষণ ছিল না তার দেহে। তারপর এই কেসটি নিয়ে গোয়েন্দারা অনেক দিন তদন্ত করেছিল, কিন্তু কী কারণে মৃত্যু হয়েছিল এরকম কোনো প্রমাণ দিতে পারেনি কেউ। আর গোয়েন্দা প্রধান তার নিজের চোখে দেখেছিল সব কিছু। তখন পুরা গোয়েন্দা বিভাগ মেনে নিতে বাধ্য হয় এরকম একটা অশরীরী কিছু একটা থাকতে পারে, আর এটি একটি ভৌতিক কেস। আর এটাকে এভাবেই ডায়েরি করা হয়। আর এটাই ছিল স্পেনের ইতিহাসে সর্বপ্রথম কেস। পুলিশ আর গোয়েন্দারা এটা মেনে নিয়ে এটাকে স্বীকৃতি দেয়। আর এইগুলো ছিল বাস্তব চিত্র।